ভুল করে অচেনা একটা নাম্বারে মেসেজ পাঠিয়েছিল মেয়েটা। নিজের একমাত্র মেয়ের জন্য এক কৌটো দুধ কিনতে চেয়েছিল মাত্র 1,000 টাকায়। কিন্তু মাঝরাতে তার দরজায় এসে যে কড়া নাড়ল, সে এমন একজন মানুষ যাকে দেখার কথা সে স্বপ্নেও কোনোদিন ভাবেনি। দুধের কৌটোটা যে ছিল একদম খালি। আর একবার ভালো করে ঝাঁকিয়ে দেখল রাইসা, যদি তলানিতে লেগে থাকা শেষ চামচ গুঁড়োর দুধটুকু বেরিয়ে আসে। কিন্তু কিছুই পড়ল না। বুকের ভিতরটা যেন এক নিমেষে ভেঙে চুরমার হয়ে গেল রাইসার। খালি কৌটোটা রান্নাঘরের কাউন্টারে নামিয়ে রাখলো সে। ওর 8 মাসের ছোট্ট মেয়ে মারিয়া তখন বিছানায় শুয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। খিদের চোটে আর ক্লান্তিতে শরীর যখন আর চলে না, তখন শিশুরা যেভাবে একদম নিস্তেজ হয়ে কাঁদে, এই কান্নাটাও ঠিক তেমন। একটু ধৈর্য ধর্মা, আর একটুখানি। চোখের জল কোনো মতে চেপে রেখে রাইসা নিজের ভাঙা গলায় বলল, আম্মু, আম্মু যে একটা তোমার ব্যবস্থা করছে। নিজের পুরনো মানি ব্যাগটা খুলে দেখলো রাইসা, পড়ে আছে মাত্র 87 টাকা। ব্যাস এইটুকুই। অথচ বাজারে এখন বাচ্চাদের ভালো এক কৌটো দুধের দাম 1,000 টাকারও বেশি। এদিকে মাথার ওপর বাড়ি ভাড়া বকেয়া পড়ে আছে গত 2 সপ্তাহ ধরে। একটা ছোট্ট সুপার শপে যে নতুন কাজটা পেয়েছে, সেটার প্রথম মাসের বেতন পেতেও এখনো অনেক দিন বাকি। মাত্র 3 মাস আগেও রায়সার জীবনটা কত অন্যরকম ছিল। একটা বড় মাল্টিন্যাশনাল কোম্পানিতে ভালো বেতনে অ্যাকাউন্টেন্টের চাকরি করত। স্থায়ী চাকরি, বোনাস, মেডিকেল ইন্স্যুরেন্স, আর দরজার নিচে নাম লেখা একটা আস্ত কেবিন ছিল ওর। কিন্তু ঠিক 3 মাস আগে কোম্পানির অডিটের সময় হঠাৎ করে বেশ কিছু বড় অঙ্কের টাকার সন্দেহজনক লেনদেন ওর চোখে পড়ে। এই বিষয়ে ও যখন নিজের ডিপার্টমেন্টাল হেডকে গিয়ে জিজ্ঞেস করে, তার ঠিক 1 সপ্তাহের মাথায় কোনো কারণ ছাড়াই ওকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। সেদিনের পর থেকে প্রতিটা দিন রাইসা একটু একটু করে এক অতল গহ্বরে তলিয়ে যাচ্ছিল। বিকল্প কোনো উপায় না পেয়ে নিজের মোবাইলটা হাতে নিল। কন্ট্যাক্ট লিস্ট ঘেটে 1 বছর আগে সেভ করা একটা নাম্বার বের করলো। রাবেয়া বেগম, এক মধ্যবয়স্কী দয়ালু মহিলা, যিনি একসময় রায়সার খুব কঠিন একটা বিপদের দিনে পাশে দাঁড়িয়েছিলেন। কাঁপতে থাকা আঙুলে রায়সা মেসেজটা লিখল, রাবেয়া খালাম্মা, খুব বিপদে পড়ে আপনাকে মেসেজ করছি, মাফ করবেন। আমার ছোট্ট মেয়ে মারিয়ার দুধ শেষ হয়ে গেছে। আমার কাছে একটা টাকাও নেই। আগামী মাসের বেতন পাওয়া পর্যন্ত আমাকে দয়া করে 1,000 টাকা ধার দিতে পারবেন? মেসেজটা ও পাঠিয়ে দিল। তারপর 1 মিনিট কাটলো, 2 মিনিট কাটলো, 5 মিনিট। উপাস থেকে কোনো উত্তর এলো না। রায়সা যেটা জানতো না তা হলো, রাবেয়া বেগম গত মাসেই নিজের ওই পুরনো নাম্বারটা চিরতরে বন্ধ করে দিয়েছেন। আর সেই সিমটা এখন অন্য একজনের মুঠোয়। ঠিক একই সময়ে শহরের অন্য প্রান্তে এক আলিশান ডুপ্লেক্স বাড়িতে একা বসেছিলেন আরহাম চৌধুরী। দেশের অন্যতম শীর্ষ তরুণ শিল্পপতি তিনি। 31st নাইটের জমকালো পার্টি চলছে চারিদিকে, ঘরের বাইরে আতশবাজির শব্দ। কিন্তু আরহামের এসবের কোনো কিছুতেই মন ছিল না। সারাক্ষণ চারপাশের ওই স্বার্থপর মানুষগুলোর ভিড় ওর একদম ভাল লাগে না, যারা সবসময় ওর কাছে কোনো না কোনো সুবিধা চায়। কখনো কোটি টাকার ফান্ড, কখনো বড় চাকরি, কখনো বা সির্ফ একটু প্রভাব খাটানোর তদবির। হঠাৎ করেই ওর দামি ফোনটার স্ক্রিন জ্বলে উঠল। একটা অচেনা নাম্বার থেকে মেসেজ এসছে। খামখেয়ালি মনে এই মেসেজটা খুললেন আরহাম। একবার পড়লেন, 2বার পড়লেন। 3য়বার পড়ার পর ওর বুকের ভিতর অনেক বছর ধরে চাপা পড়ে থাকা একটা পুরনো ক্ষত যেন গদগদ হয়ে উঠল। মনে পড়ে গেল নিজের মায়ের কথা, যখন ওরা একটা ভাঙাচোরা টিন শেড ঘরের এক কোণে কোনো মতে রাত কাটাতেন। মনে পড়ে গেল সেই দিনগুলোর কথা, যখন ওর মা সামান্য একটা আবদার পূরণ করতে না পেরে ওর বুকে জড়িয়ে ধরে নীরবে কাঁদতেন। খিদের কষ্ট, শীতের রাতে চাদরিন সেই কাঁপুনি, আর চারপাশে মানুষের অবহেলা সব চোখের সামনে ভেসে উঠল। আরহামের ভিতরের মানুষটা এক মুহূর্তে নড়ে চড়ে বসলেন। ফোনটা তুলে সঙ্গে সঙ্গে ওর ব্যক্তিগত সহকারীকে কল করলেন। এই নাম্বারটার মালিককে, কোথায় থাকে, আগামী 15 মিনিটের মধ্যে আমার সব ডিটেলস চাই। ঠিক 15 মিনিট পর আরহামের হাতে চলে এলো রায়সার পুরো পরিচয়, মেয়েটার নাম, ঠিকানা, এবং ও যে একটা 8 মাসের কন্যা সন্তান নিয়ে একা থাকে সব। এমনকি ও যে 2 মাসের বাড়ি ভাড়া দিতে পারেনি, মাথার উপর ঋণের বোঝা,
আর মাসখানেক আগে ওর একমাত্র স্কুটিটা যে ব্যাংকে নিয়ে গেছে সব তথ্য ওর সামনে। আরহাম কয়েক সেকেন্ড চুপ করে রইলেন, তারপর নিজের কোটটা গায়ে জড়িয়ে নিয়ে সোজা গাড়ি বের করতে বললেন, চলো। যাওয়ার পথে আরহাম নিজেই একটা বড় চেইন শপ থেকে 4 কৌটোর দামি ল্যাক্টোজেন দুধ, ড্রাই পার, সেরিল্যাক কিনলেন। সেই সাথে চাল, ডাল, তেল সহ পুরো 1 মাসের বাজারের বড় বড় ব্যাগ গাড়ির পেছন তুললেন। এমন কিছু জিনিসও তিনি নিলেন যা রায়শা হয়তো গত কয়েক মাসেও নিজের জন্য কেনার কথা ভাবতেও পারেনি। মাঝরাত পার হওয়ার পর আরহামের গাড়িটা এসে থামলো একটা পুরনো গলির ভিতর। জীর্ণ একটা 4তলা বাড়ি, সিঁড়ির আলোটা টিম টিম করে জ্বলছে, দেওয়ালের প্লাস্টার খসে পড়েছে। হেঁটে হেঁটে 4তলায় উঠলেন আরহাম। বন্ধ দরজার ওপাশ থেকে একটা ছোট্ট শিশুর কান্নার দুর্বল আওয়াজ ওর কানে এলো। আরহাম আলতো করে দরজায় কড়া নাড়লেন। ভিতরে রাইসা একদম স্তব্ধ হয়ে গেল। রাত 12টার পর এই নির্জন সময়ে কে আসতে পারে? বুক ভরা ভয় নিয়ে ও দরজার দিকে এগিয়ে গেল। কাঁপা গলায় জিজ্ঞেস করলো, কে? বাইরে থেকে একটা গম্ভীর কিন্তু শান্ত কণ্ঠস্বর ভেসে এলো, আমি আরহাম চৌধুরী। আপনার একটা মেসেজ ভুল করে আমার নাম্বারে এসেছিল। রায়শার মনে হলো ওর পায়ের তলার মাটি বুঝি সরে যাচ্ছে। খুব সাবধানে দরজার লকটা সামান্য একটু খুলল। দেখলো দামি পোশাক পরা একজন ভদ্রলোক 2 হাতে এক গাদা বাজারের ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছেন। কিন্তু আসল ধাক্কাটা আরহাম চৌধুরীকে দেখে লাগেনি। আসল ধাক্কাটা লাগলো আরহামের ঠিক পিছনে সিঁড়ির অন্ধকারে দাঁড়িয়ে থাকা অন্য মানুষটাকে দেখে। ওকে দেখা মাত্রই রাইসা চিনে ফেলল। এই পৃথিবীর বুকে আর যাই হোক, এই মানুষটাকে এই রাতেও নিজের দরজায় দেখার কথা ভাবতেও পারেনি। ঠিক এই মানুষটার নোংরা চক্রান্তের কারণেই 3 মাস আগে রাইসার চাকরিটা গিয়েছিল এবং এর পুরো জীবন তছনছ হয়ে গিয়েছিল। ধীরে ধীরে খুব সতর্কতার সাথে রাইসা দরজাটা খুলল। ইঞ্চিখানেক ফাঁক হওয়া দরজার ওপাশ থেকে যে দৃশ্য দেখলো তাতে ওর চোখের মণি দুটো স্থির হয়ে গেল। বুকের ভিতর হৃৎপিণ্ডটা এত জোরে আছাড় খেতে লাগলো যে সেই আওয়াজ ওর নিজের কানেই শুনতে পাচ্ছিল। সারা শরীরের রক্ত যেন এক মুহূর্তে হিম হয়ে জমে গেল, বা সময়টা যেন ওখানেই থমকে দাঁড়িয়ে আছে। আরহাম চৌধুরীর ঠিক পিছনে সিঁড়ির আবছা অন্ধকারে যে মানুষটা দাঁড়িয়েছিল, ওর সেই চেনা শক্ত চোয়াল, অহংকারী আর নিষ্ঠুর চোখের চাহনি রায়শা কোনোদিন ভুলবে না। সে আর কেউ নয়, ওর সাবেক অফিসের ডিপার্টমেন্টাল হেড মাহমুদ হাসান। গত 3টে মাস রায়শার জীবনটাকে নরক বানিয়ে ছাড়ার পিছনে মূল কারিগর ছিল এই একটা মানুষ। এই মাহমুদই রায়শার নামে চুরির মিথ্যে অপবাদ দিয়েছিল। এই মানুষটাই ম্যানেজমেন্টের সামনে দাঁড়িয়ে রায়শার নামে বানিয়ে বানিয়ে মিথ্যে জবানবন্দি দিয়েছিল। ওর সাজানো চক্রান্তের কারণেই রায়শার সততা আর এতদিনের কেরিয়ার ধুলোয় মিশে গিয়েছিল। সমাজের চোখে ও চোর সেজেছিল এবং গত 3 মাস ধরে কোথাও কোনো চাকরি পাচ্ছিল না। রায়শা দরজার হাতলটা এত জোরে চেপে ধরে রইল যে ওর হাতের আঙুলগুলো রক্তশূন্য হয়ে সাদাটে হয়ে গেল। ভয়ে ওর হাত পা কাঁপছিল। মাঝরাতের এই নিঝুম অন্ধকারে দেশের এত বড় একজন শিল্পপতির পিছনে এই লোকটা কি করছে? রায়শার মনে কু ডাকলো, তবে কি ওর ক্ষতি করতে এরা দুজন মিলে এখানে এসেছে? ওর জীবনটাকে কি আরো বেশি তছনছ করে দিতে চায় এরা? রায়শার মুখের ভিতরের এই চরম আতঙ্ক আর শরীরের কাঁপুনি আরহাম চৌধুরীর তীক্ষ্ণ নজরের চোখ এড়ালো না। তিনি খুব শান্ত ও অভয় দেওয়া গলায় বললেন, আমি মাহমুদ সাহেবকে একটা বিশেষ কারণে এখানে সাথে করে নিয়ে এসেছি রায়শা পারভিন। আপনার কোনো ভয় নেই, কেউ আপনার বিন্দু মাত্র ক্ষতি করতে এখানে আসেনি। আমরা কি ভিতরে আসতে পারি? বাইরের বাতাসটা বেশ ঠান্ডা আর আপনার বাচ্চার কান্নার আওয়াজ বাইরে পর্যন্ত আসছে। ওর এখন দুধ খাওয়া দরকার। রায়শা কয়েক মুহূর্ত স্তব্ধ হয়ে রইল। ও একবার মাহমুদের দিকে তাকালো, যে মাহমুদ সবসময় বুক ফুলিয়ে কথা বলতো। আজ সে মাথা নিচু করে অপরাধীর মতন মেঝেতে চোখ নামিয়ে দাঁড়িয়ে আছে। রায়শা আরহামের হাতের বড় বড় ব্যাগগুলোর দিকে তাকালো। তারপর ভিতরে মারিয়ার ওই দুর্বল কান্নার আওয়াজ শুনে ওর মাতৃত্বের টান সমস্ত ভয়কে জয় করলো। ও দরজাটা পুরো খুলে দিয়ে ওদের ভিতরে আসার জায়গা করে দিল। ছোট্ট একটা ঘর, দেওয়ালে চুনকাম খসে পড়েছে, আসবাব বলতে তেমন কিছুই নেই।
রাইসা নিজেই বসার ঘরের মেঝেতে দুটো কুশন পেতে দিল বসার জন্য, কারণ ওর ঘরে যে ভাঙা সোফাটা ছিল তাতে দুজনে বসার জায়গা হতো না। আরহাম চৌধুরীর ব্যাগগুলো টেবিলের ওপর রেখে বললেন, যখন আপনার মেসেজটা ভুল করে আমার নাম্বারে আসে তখন আপনার পরিস্থিতিটা আমি জানতে পারি, তাই যা যা প্রয়োজন আমি নিজেই কিনে এনেছি। এই যে আপনার মেয়ের জন্য 4 কৌটো ল্যাক্টোজেন দুধ, ডাইপার, আর আপনাদের পুরো মাসের দরকারি ডাল, চাল, সবজি। আর আপনি যে 1,000 টাকা চেয়েছিলেন সেটাই খামে আছে, সাথে কিছু বাড়তি টাকাও আমি দিয়েছি, যা আপনাকে কোনোদিন ফেরত দিতে হবে না। রাইসা থরথর করে কাঁপতে থাকা গলায় বলেন, আপনাকে আপনাকে কিভাবে ধন্যবাদ দেব আমি জানি না স্যার, কিন্তু কিন্তু এই লোকটা এখানে কেন? রাইসা ঘৃণায় আর ক্ষোভে আঙুল উছিয়ে মাহমুদের দিকে তাকালো। মাহমুদ এতক্ষণ চুপ করেছিল, এবার সে খুব নিচু আর অপরাধবোধে জড়ানো গলায় বলল, আমি এখানে নিজের পাপের প্রায়শ্চিত্ত করতে এসেছি রাইসা। আরহাম স্যারের সামনে আর তোমার সামনে দাঁড়িয়ে নিজের সব দোষ স্বীকার করতে এসেছি। রাইসার ভিতরে চেপে রাখা ক্ষোভ এক মুহূর্তে ফেটে পড়ল। স্বীকার করতে এসেছেন? আপনি না নিজে দাঁড়িয়ে থেকে আমাকে চোর সাজিয়ে চাকরি থেকে বের করে দিচ্ছিলেন? আপনিই না সবাইকে বলেছিলেন আমি কোম্পানির টাকা আত্মসাৎ করেছি? আপনার ওই একটা মিথ্যে অপবাদের জন্য গত 3 মাস আমি আর আমার দুধের বাচ্চাটা না খেয়ে মরার উপক্রমে হয়েছি। মাহমুদ হাসান মাথাটা আরও নিচু করে বলল, আমি চরম কাপুরুষতা করেছি রাইসা। তুমি অডিটের সময় যে কোটি কোটি টাকার বেআইনি লেনদেন ধরেছিলে ওটা আসলে আমার আর আমাদের সাবেক ম্যানেজিং ডিরেক্টরের যৌথ কারসাজি ছিল। তুমি যখন ওটা নিয়ে আমাকে প্রশ্ন করলে আমি ভয়ে কাঁপছিলাম যে আমাদের এতদিনে চুরি বুঝি ধরা পড়ে গেল। তাই নিজেকে বাঁচাতে, নিজের চেয়ার আর চাকরি বাঁচাতে আমি পুরো দোষটা তোমার ঘাড়ে চাপিয়ে দিই, কারণ তুমি একা ছিলে, তোমার পিছনে কথা বলার মতন কোনো গডফাদার ছিল না। ঠিক তখনই আরহাম চৌধুরী শান্ত গলায় বললেন, যখন আমার পিএ আপনার পুরো ব্যাকগ্রাউন্ড চেক করলো তখন আমি বুঝলাম যে ডকুমেন্টস দেখিয়ে আপনাকে ফায়ার করা হয়েছিল সেগুলোতে অনেক ফাঁকফোকর আছে। একটা বড় কোম্পানির অডিট রিপোর্টে এত কাঁচা জালিয়াতি আমার চোখ এড়ায়নি। তাই আমি মাঝরাতেই মাহমুদ সাহেবকে ওর বাসা থেকে তুলে আনি। সত্যিটা ওর মুখ থেকেই বের করছি। মাহমুদ ওর চামড়ার ব্যাগ থেকে একটা মোটা ফাইল বের করে টেবিলের ওপর রাখলো। কাঁপা হাতেই ফাইলটা খুলে বলল, যখন আরহাম স্যার ওর চেইন শপের সিসিটিভি ফুটেজ আর অডিট ডাটা রিচেক করার নির্দেশ দিলেন আমি তখনই জানতাম আমি ফেঁসে গেছি। এই ফাইলে কোম্পানির আসল অ্যাকাউন্ট স্টেটমেন্ট, আসল ভাউচার আর আমাদের করা জালিয়াতির সব প্রমাণ আছে, যা প্রমাণ করে তুমি 100% নির্দোষ। এই ফাইলটা তোমার সম্মান আর সততা ফিরিয়ে দেবে রাইসা। রাইসা কাঁপতে কাঁপতে ফাইলের পাতাগুলো উল্টাতে রাখলো। প্রতিটা পাতায় ওর নির্দোষ হওয়ার অকাট্য প্রমাণ জলজল করছে। এতদিনের বুকের ভিতরে চেপে বসা পাথরটা যেন এক মুহূর্তে নেমে গেল। ওর চোখ পেটে জল বেরিয়ে এলো, তবে এই জল কষ্টের নয়, এই জল দীর্ঘ 3 মাস পর নিজের সততা ফিরে পাওয়ার স্বস্তির জল। ফাইলের পাতাগুলো থেকে চোখ তুলে রাইসা আরহাম চৌধুরীর দিকে তাকালো। ওর চোখের কোণ বেয়ে তখনও জল গড়িয়ে পড়ছে। মিশ্র এক আবেগ আর চরম বিস্ময়ে রাইসা কাঁপা কাঁপা গলায় বলেন, আপনাকে কিভাবে ধন্যবাদ দেব আমি জানি না আরহাম স্যার। আমি ভেবেছিলাম আমার জীবনের সব রাস্তা বুঝি বন্ধ হয়ে গেছে, কোনোদিন যে এই সত্যিটা সবার সামনে আসবে সেই আশাই আমি ছেড়ে দিয়েছিলাম। নিয়তিকে মেনে নিয়ে শুধু ভাবতাম এই ছোট্ট বাচ্চাটাকে আমি কিভাবে বাঁচাবো। আরহাম চৌধুরীর ঠোঁটের কোণে এক চিলতে দয়াশীল হাসি ফুটিয়ে বলল, আমি কোনো দয়া দেখানোর জন্য বা নিজের সুখ্যাত করানোর জন্য এটা করিনি রাইসা। আমি একদম ছোটবেলা থেকে অভাব, অনাহার আর অবহেলার কষ্ট দেখে বড় হয়েছি। আমার মা কতটা কষ্ট করে আমাকে বড় করেছেন সেটা আমি খুব ভালো করে জানি। সেদিন থেকে আমি প্রতিজ্ঞা করেছিলাম যেদিন আমার সামর্থ্য হবে সেদিন থেকে সত্যিকারের অভাবী মানুষের পাশে আমি দাঁড়াবো। আর আমি মনে প্রাণে বিশ্বাস করি সত্যের জয় একদিন হবেই, অন্যায় কোনোদিন স্থায়ী হতে পারে না। এরপর আরহাম চৌধুরী মাহমুদের দিকে ঘুরে দাঁড়ালেন। ওর গলার স্বর এবার বেশ কঠোর আর গম্ভীর হয়ে উঠল। মাহমুদ সাহেব, আপনি যে কাজটা করেছেন তা সির্ফ অন্যায় নয়, ওটা একটা জঘন্য অপরাধ। এর জন্য আপনার কঠিন শাস্তি আর জেল হওয়া উচিত ছিল। কিন্তু যেহেতু আপনি নিজে এসে নিজের অপরাধ স্বীকার করেছেন এবং রাইসার হৃত সম্মান ফিরিয়ে দিতে সব প্রমাণ সাথে এনেছেন, তাই আইনগত ব্যবস্থা আমি এখন নিচ্ছি না।
তবে শর্ত একটাই, রাইসার পাওনা প্রতিটা অধিকার এবং ওর হারিয়ে যাওয়ার সম্মান আপনাকে সম্পূর্ণভাবে ফিরিয়ে দিতে হবে। মাহমুদ হাসান দ্রুত মাথা নেড়ে অপরাধীর মতন বলল, আমি কথা দিচ্ছি স্যার, রাইসা যা বলবে আমি তাই করতে রাজি আছি। আগামীকালই আমি রাইসাকে নিয়ে আমাদের হেড অফিসে যাব। সব রেকর্ড সংশোধন করে ওর ওপর থেকে চুরির অপবাদ সম্পূর্ণ মুছে দেব। অফিসিয়ালি নোটিশ জারি করে ওর সততার কথা সবাইকে জানানো হবে। আর এই 3 মাস ও যে আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে, ওর মানসিক কষ্টের যে ধকল গেছে, তার পুরো ক্ষতিপূরণ আমি নিজের পকেট থেকে দেব। সেই সাথে ওর কেরিয়ারের জন্য একটা স্ট্রং রেকমেন্ডেশন লেটার আমি রেডি করে দেব, যাতে ও আরও ভালো কোনো প্রতিষ্ঠানে উচ্চ পদে যোগ দিতে পারে। রাতের বাকিটা সময় ওরা 3 জন মিলে পুরো বিষয়টি কিভাবে গুছিয়ে নেওয়া যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা করলো। গত 3 মাসের মানসিক যন্ত্রণার পর আজ প্রথমবার আয়েশার বুকে এক অদ্ভুত শান্তি আর নিরাপত্তার অনুভূতি ফিরে এলো। ও ঘরের কোণে থাকা ছোট্ট বিছানাটার দিকে তাকালো। ওর ছোট্ট মেয়ে মারিয়া এখন একদম নিশ্চিন্তে শান্তিতে ঘুমাচ্ছে। রাইসা বুঝতে পারলো ওর জীবনের ভাগ্যলিপি আজ এক নতুন দিকে মোড় নিয়েছে। চলে যাওয়ার আগে আরহাম চৌধুরী ওর ব্যক্তিগত সহকারীর ফোন নাম্বার একটা কাগজে লিখে রাইসার হাতে দিল। বললেন, যে কোনো সমস্যা হলে বা যে কোনো কিছুর প্রয়োজন হলে ছোট কিংবা বড় দ্বিধাবোধ না করে এই নাম্বার একটা কল দেবেন। আমরা আপনার পাশে আছি। আজ থেকে আর কোনো চিন্তা করবেন না। রাইসা চিরকৃতজ্ঞ চিত্তে ওদের বিদায় জানালো। ওরা সিঁড়ি দিয়ে নিচে নেমে যাওয়া পর্যন্ত ও দরজায় দাঁড়িয়ে রইল। তারপর দরজা বন্ধ করে লিভিং রুমের মেঝেতে এসে বলল, টেবিলের ওপরে রাখা সেই প্রমাণপত্র ভর্তি ফাইল, এক গাদা বাজারের ব্যাগ আর খাম ভর্তি টাকাগুলোর দিকে তাকিয়ে রাইসার মনে হলো এই মাঝরাত থেকেই ওর জীবনের এক নতুন ভোর শুরু হলো। পরদিন সকালে আরহাম চৌধুরী আর মাহমুদ হাসানের সাথে রাইসার পুরনো সেই মাল্টিন্যাশনাল কোম্পানির হেড অফিসে গিয়ে পৌঁছালো। ওর বুকটা ধুরু ধুরু কাঁপছিল ঠিকই, কিন্তু হাতে ওর সততার অকাট্য প্রমাণ থাকায় ও ভিতরে ভিতরে এক অদম্য শক্তি অনুভব করছিল। নতুন ম্যানেজিং ডিরেক্টরের কেবিনে বসে মাহমুদ নিজের সব অপরাধের কথা অকপটে স্বীকার করলো। কিভাবে রাইসাকে ফাঁসিয়ে ওরা কোটি কোটি টাকা আত্মসাৎ করতে চেয়েছিল তার সব প্রমাণ ও বোর্ডের সামনে তুলে ধরলো। সব কাগজপত্র খতিয়ে দেখতে কয়েক ঘন্টা সময় লাগলো। দিন শেষে কোম্পানির পক্ষ থেকে একটি অফিসিয়ালি স্টেটমেন্ট জারি করা হলো, যেখানে রাইসা পারভিনকে সম্পূর্ণ নির্দেশ ঘোষণা করে ওর উপর থেকে সমস্ত মিথ্যে অপবাদ তুলে নেওয়া হলো। সেই সাথে ওর বকেয়া বেতন এবং মানহানির জন্য একটি বড় অঙ্কের আর্থিক ক্ষতিপূরণও ওর হাতে তুলে দেওয়া হলো। কোম্পানির বড় গেটটা দিয়ে যখন রাইসা বাইরে বের হয়ে এলো, ওর মনে হলো ওর কাঁধ থেকে যেন হিমালয় সমান একটা ভারী পাথর নেমে গেছে। বাইরের বাতাসটা আজ ওর কাছে খুব পবিত্র মনে হলো। মাথার উপরে রোদটা মনে হলো অনেক বেশি উজ্জ্বল। ওর মনের ভিতরে আবার বেঁচে থাকার আর লড়াই করার নতুন আশা জেগে উঠল। এর ঠিক 1 সপ্তাহ পর রাইসার ফোনে একটি নামী ফাইন্যান্সিয়াল কনসালটেন্সি ফার্ম থেকে কল এলো। ওরা রাইসাকে ওখানকার চিফ অ্যাকাউন্টেন্ট বা প্রধান হিসাবরক্ষক পদের জন্য অফার করলো, যার বেতন ওর আগের বেতনের দ্বিগুণের বেশি। সাথে ছিল রাইসা আর ওর মেয়ের জন্য সম্পূর্ণ মেডিকেল ইন্স্যুরেন্স সহ চমৎকার সব সুযোগ সুবিধা। রাইসা যখন অবাক হয়ে জিজ্ঞেস করলো যে ওরা ওর সন্ধান কিভাবে পেল, তখন ওপাশ থেকে জানানো হলো স্বয়ং আরহাম চৌধুরী ওর সততা আর দক্ষতার গ্যারান্টি দিয়ে এই পদের জন্য রাইসার নাম সুপারিশ করেছেন। নতুন চাকরিতে যোগ দিল রাইসা। ধীরে ধীরে ওর জীবনটা একটা সুন্দর ছন্দে ফিরে এলো। বাড়ির বকেয়া ভাড়া মিটিয়ে দিয়ে ও কিছুদিন পর ওই ভাঙা চোরা বাসাটা ছেড়ে কাছাকাছি একটা সুন্দর নিরাপদ আর আলো বাতাসে ভরা ফ্ল্যাটে চলে গেল, যেখানে ওর মেয়ে মারিয়া একটা সুস্থ সুন্দর পরিবেশে বড় হতে পারে। সময়ের সাথে সাথে রাইসার জীবনে সেই অন্ধকার দিনগুলো কেটেও গেল। ও কোনো দিন ভুল করে পাঠানো একটা মেসেজের কথা ভুলতে পারেনি। কিভাবে এক কালবৈশাখীর রাতে পাঠানো একটা ভুল মেসেজ ওর আর ওর মেয়ের জীবনের এক পরম আশীর্বাদ আর অলৌকিক ঘটনা হয়ে দেখা দিয়েছিল তা ভেবে ও আজ শিউরে ওঠে। ও বুঝতে পেরেছিল সৃষ্টিকর্তা মানুষকে সাহায্য করার জন্য অলক্ষ্যে কত অদ্ভুত সব রাস্তা তৈরি করে রাখেন,
আরহাম চৌধুরী অবশ্য এরপর আর কোনোদিন সামনে এসে কৃতিত্ব নেননি। তিনি দূর থেকেই মাঝে মধ্যে ওর সহকারীর মাধ্যমে রায়সাদের খোঁজ খবর নিতেন। আর মাহমুদ হাসান ওর জীবনের এই কঠিন শিক্ষা থেকে ওর সততা আর ন্যায়ের আসল মূল্য বুঝতে পেরেছিল। নিজের পাপের প্রায়শ্চিত্ত করতে ও ওর বাকি জীবনটা সৎ পথে চলার চেষ্টা করে গেছে। বহু বছর কেটে গেছে। মারিয়া এখন অনেক বড় হয়েছে, এক মেধাবী, বুদ্ধিমান আর চমৎকার মেয়ে হয়েছে। রাইসা প্রায় রাতে মারিয়াকে বুকে জড়িয়ে ধরে সেই ঝড়ের রাতের গল্পটা শোনাতো। কিভাবে একটা ভুল নাম্বারের মেসেজ ওদের জীবনটাকে চিরতরে বদলে দিয়েছিল, কিভাবে ঘোর অন্ধকারের পর এক টুকরো আলো এসে ওদের বাঁচিয়েছিল। রাইসা ওর মেয়েকে শেখাতো, জীবনে যতই কঠিন সময় আসুক মা, কখনো সৎ পথ ছেড়ে যেও না, আর কখনো নিরাশ হয়েও না। কারণ আলো ঠিক সেখান থেকেই আসে যেখান থেকে আমরা তা কখনো আশাই করি না। একটি ভুল মেসেজ আর একটি রাতের ঝড় এভাবেই এক নতুন ভোরের জন্ম দিল, যেখানে সব অন্যায় হেরে গিয়ে এক মা আর ওর সন্তানের জীবনে চিরদিনের জন্য সুখ আর জাস্টিস ফিরিয়ে দিল। সমাপ্ত। গল্প পাহারাদার। লেখক গল্পঘর। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান একটি মন্তব্য করে যাবেন। আরও নিত্য নতুন গল্প শোনার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের পরিবারের খেয়াল রাখুন। ধন্যবাদ।